পর্যায়ে উঠে আসবে। কারণ মানুষ এখন বুঝতেছে এখন আর মার্কা দেখে দল দেখে ভোট দেওয়ার সময় নেই, নেতা দেখে ভোট দিতে হবে, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। তারা জনগণের জন্য কাজ করে কিনা, তাদের মধ্যে নীতি, নৈতিকতা, আদর্শ, চরিত্র আছে কিনা। কাজী আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে বলবো এই সরকারের পাশে থেকে রাষ্ট্র সংস্কার করতে হবে, আমাদের অধিকার আদায় করে দিতে হবে। রাজনৈতিক সরকারের চেয়ে এই সরকারকে চাপ দিয়ে বাধ্য করে আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে পারবো। রাজনৈতিক সরকার যে সরকারি ছিল তার বিরুদ্ধে বড় আন্দোলন করবেন, তার দলীয় বাহিনী নামাই দেবে আপনাদের বিরুদ্ধে পিটানোর জন্য, হামলা করার জন্য, পুলিশকে নামিয়ে দেবে মামলা করার জন্য, হয়রানি করার জন্য। পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা আজকে আলোচনা করছি যে তারা ফাসিস্ট হয়ে উঠেছে, দানব হয়ে উঠেছে। এইভাবে হেলিকপ্টার থেকে গুলি চালানো, বাসার ছাদ থেকে গুলি চালানো, এটা তো সরকারি নির্দেশে হয়েছে। একটা সরকার তো করেছে, সেটা ফ্যাসিস্ট সরকার হোক আর স্বৈরাচার সরকার হোক। এর আগেও যারা সরকারে ছিলেন তারাও কিন্তু জনগণের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় না তারা সেই দিকে যাবেন যে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, জনগণের উপরে গুলি চালাবেন, জনগণকে পুলিশ দিয়ে পেটাবেন। এই কাজ অন্তত এই সরকার করবে না। কাজেই এই সরকারকে ক্ষমতায় রেখে এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, রাষ্ট্র সংস্কার এবং জনগণের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। পুরোপুরি বৈষম্য নিরসন করা সম্ভব না, সবকিছুর সমাধান সম্ভব নয়, কিন্তু অনেক কিছুর সমাধান সম্ভব। আজকে আপনার সাংবাদিক সংস্থার আপনাদের অফিসের কথা বলছেন, রাজনৈতিক সরকার যেই আসুক তার সাথে লাইন কাট না থাকলে আপনাকে অফিস দেবে না, সুযোগ সুবিধা দিবে না। কিন্তু এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না। কাজে এই সরকারের কাছে যদি যৌক্তিকভাবে প্লেস করেন, তারা সকলের সুযোগ সুবিধা দেখবে, সকলের অধিকারের বিষয়ে সতর্ক থাকবে। তো আমি এটাই বলবো যে আমরা মনে করি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো হওয়া দরকার। স্থানীয় নির্বাচন হলে সরকারের কাজও অনেক ক্ষেত্রে এগিয়ে সহজ হবে। কারণ হচ্ছে এই সরকারের কোনো রাজনৈতিক দল বা গ্রুপ নাই যে যারা সরকারকে সাপোর্ট করবে। তাহলে উপজেলা, জেলা পর্যায়ে যদি এই স্থানীয় সরকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আসে, তারা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এলাকায় শান্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে কাজ করতে পারবে। কারণ এটাও ঠিক যে এই সরকারকে আমরা চাচ্ছি কিছুদিন অন্তত 2-1 বছর ক্ষমতায় থাকুক, কিন্তু সরকারের উপদেষ্টা পরিষদের কিছু দুর্বল লোক আছে যারা সঠিকভাবে, শক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে না, যার ফলে সরকারের কাজে জনগণ সন্তুষ্ট হতে পারছে না, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ে। পাশাপাশি মানুষের একটা নিরাপত্তাহীনতা অনেক জায়গায় এই ঢাকা শহরে, আমার মনে হয় এটা সত্য, এই জুলাই বিপ্লবের পরে আসলে যানজটটা নতুন করে মনে হয় যে একটা প্রকট আকার ধারণ করেছে। সুতরাং সেক্ষেত্রে এই ক্ষেত্রে যিনি উপদেষ্টা আছেন তার তো নজর দিতে হবে এই সমস্যাগুলো নিরসন করে কিভাবে নগরের মানুষের জীবনে স্বস্তি আনা যায়, পাশাপাশি গ্রামীণ মানুষের জীবনে কিভাবে কৃষকদের মাঝে ন্যায্য পণ্যমূল্য, কৃষি পণ্য সরবরাহ করে আজকে এই যে ভারত আমাদেরকে একটা বিপদে ফেলার জন্য, সংকটে ফেলার জন্য মাঝে মাঝে আপনার তাদের ওখান থেকে যে পণ্য আমাদের এখানে আসবে আটকে দেয়, বিজেপি বা ভারতের অন্যান্য নেতারা হুমকি দেয়। কারণ হচ্ছে ভারতের দীর্ঘদিনের পেয়ারের সরকার ছিল শেখ হাসিনার সরকার, সেই সরকারের পতন হয়েছে। এখন ভারত মনে করছে যে যেই সরকার আছে এদেরকে দিয়ে আগের মতো গোলামি করা যাবে না, যার জন্য তারা এই সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা, অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের সম্পদ লুটপাট করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। আপনারা এখানে মফস্বলের সাংবাদিক সহ যারা আছেন, আচ্ছা আপনারা বলেন বাংলাদেশের 64 জেলার 600 আপনার থানা, প্রায় 550 উপজেলার মতো কোন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে যে হিন্দুদের বাড়িতে ভাঙচুর করেছে, হামলা চালিয়েছে, লুটপাট চালিয়েছে, নারীদেরকে ধর্ষণ করেছে, এই ধরনের ঘটনা ঘটেছে? এই অপপ্রচারগুলো ভারতের মিডিয়া বাংলা এবং ইংরেজি, হিন্দিতে করছে এবং এগুলো বহির্বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। তো কাজেই এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে নিয়ে আমাদেরকে সঠিক জবাব দিতে হবে যে এই দেশের হিন্দুরা ভালো আছে, এই দেশের সংখ্যালঘুরা
মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশে বাস করছে, অপপ্রচার এবং প্রোপাগান্ডার সুযোগ নেই। কাজে এই যে আমাদের একটা দুষ্ট প্রতিবেশী, তারা দেখা যায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানানভাবে চেষ্টা করছে। আমরা চাল, পেঁয়াজ, ডাল, লবণ, একটা নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ভারতের উপর নির্ভরশীল এই সেন্সে আপনার অল্টারনেটিভ সোর্স আমরা আমদানির জন্য রাখি নাই, ভারতের উপর এতটা ডিপেন্ডেবল হয়েছে। যদিও সরকার এখন অল্টারনেটিভ সোর্স থেকে এইগুলো আমদানির চেষ্টা করছে, কিন্তু একই সাথে আমাদের এই কৃষি প্রধান দেশে কেন আলু আমাদেরকে ভারত থেকে আনতে হবে, কেন পেঁয়াজ আমাদেরকে ভারত থেকে আনতে হবে, কেন ডাল আমাদেরকে ভারত থেকে আনতে হবে, কেন মাছ আমাদের দেশে ভারত থেকে আসবে? আমরা না মাছে ভাতে বাঙালি। সেক্ষেত্রে আমাদের কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় কিভাবে, এই বিষয়ে আশা করি সরকারের উপদেষ্টা পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে তারা ভাবছে। নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব আছে, বিশেষ করে এখন আমাদের কৃষক তারা যেন ফসলের ন্যায্য মূল্য পায়, তারা যেন ফসল চাষ করতে গিয়ে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে, বীজ পায়, সার পায়, যারা প্রান্তিক পর্যায়ে কৃষক তারা যেন সেটা পায়, কিংবা চরাঞ্চল কিংবা উপকূলীয় অঞ্চলগুলোতে আপনার বিশেষ করে খাস জমি বন্দোবস্ত দেওয়ার একটা নিয়ম আছে, সেখানে যেন রাজনৈতিক বিবেচনায় পয়সাওয়ালা লোকেরা যেন জমি না পায়, প্রকৃত ভূমিহীন কৃষক যেন জমি পায়, সেই বিষয়ে আমাদেরকে কনসার্ন থাকতে হবে এবং ভুক্তভোগীদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এবং আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই প্রোগ্রামে এসে সাংবাদিকদের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা পাশে আছি। সংবাদ মাধ্যমের অবাধ এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে কোনো সাংবাদিককে যেন হয়রানি না করা হয়, কোনো প্রতিষ্ঠানে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ, সরকারি হস্তক্ষেপ না করা হয়, আমরা সেই দাবি জানিয়ে আপনাদের প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।